পদত্যাগ করছেন না প্রফেসর ইউনূস। একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সন্ধ্যায় বিএনপি জামাতের সঙ্গে যমুনায় বৈঠক। সরকার চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। জাতি সংকটে পড়লে কেউই দায়ী এড়াতে পারবে না মন্তব্য জামাতের। আরেকটি ১-১১ আশঙ্কা করছে এনসিপি। গণহত্যার বিচার সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি। এবং রাজনৈতিক সিন্ডিকেটে লুটপাটে ধ্বংসের দ্বার প্রান্তে পুঁজিবাজার। মত বিশিষ্টজনদের বিনিয়োগে আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিতের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। পদত্যাগ করছে না প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সাংবাদিকদের একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওহিদউদ্দিন মাহমুদ। দুপুর ১২টার পর আগারগাঁয়ের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। উপদেষ্টা পরিষদ ছাড়া সভায় অন্য কাউকে রাখা হয়নি। বৈঠকের পর প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন নিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। এদিকে ১১,৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি ও জামায়াত। সন্ধ্যা ৭:৩০টায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে অংশ নেবে একটি প্রতিনিধি দল। আর জামাতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়েছে রাত ৮টায়। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হবে। দেশে চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র উপায় বলে মন্তব্য করে বিএনপির নেতারা। বলছেন, সরকার চাইলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব। কয়েকজন উপদেষ্টা প্রফেসর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই তারাই এখন বিদেশ থেকে এসে সরকারের উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে, কিন্তু উনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। জাতীয় প্রেসক্লাবে অন্য এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত। বাংলাদেশ ১৫ বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করা। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না। তারা এদেশে মানুষের কল্যাণ চায় না, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চায়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব। গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এদিকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সবার জন্য সমান, যদি আমি এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে দেখবো যে সমাজের মধ্যে একটা সিস্টেমের মধ্যে আসবে, আর তা না হলে কোনোভাবে আসবে না। একটা প্রধানমন্ত্রী দুর্নীতি করলে তাকে ধরার ওই সময় কেউ ধরার সাহসী নাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি জামাতের আস্থা রয়েছে এমন মন্তব্য করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এক্ষেত্রে সরকারকে বাধ্য করতে চায় না তারা। সকালে রাজধানীতে জামাতের কেন্দ্রীয় মসজিদে শুরার অধিবেশন যোগ দিয়ে কথা বলেন তিনি। জাতি সংকটে পড়লে কেউই দায় এড়াতে পারবে না উল্লেখ করে আমির বলেন, এই সরকারকে সবার সহযোগিতা করা উচিত।
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, দাবি করেছিলাম। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। দেশে আরেকটি ১/১১ আভাস পাওয়া যাচ্ছে বলে শঙ্কা জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী বাংলা মোটর দলের অস্থায়ী কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা জানান। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জনমনের স্বস্তি ফেরাতে দ্রুত গণহত্যার বিচার শেষ করা সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি জানান। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। দেশে চলমান অস্থিরতা নিয়ে দলের অবস্থান তুলে ধরতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে দলের সদস্য সচিব আখতার হোসেন আশঙ্কা করে বলেন, দেশে আরেকটি ১/১১ আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরীক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও দেশে চলমান অস্থিরতা দূর করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিলে রাজনৈতিক দল ও জনমনে স্বস্তি ফিরবে বলে মত দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনে নিজের ভূমিকা তুলে ধরে দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুন। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন এই নোটিশ পাঠান। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজের আদেশের পর ফেসবুকে পোস্ট দেন সার্জিস আলম। সেখানে তিনি বলেন, মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি? এজন্যই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। আমি দুইটাভাবে দিয়েছি, রেজিস্ট্রি ডাকযোগে দিয়েছি এবং তার যে মোবাইল হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি। যদি এখনও সিন করেন না, সিন করার থেকে 2 ঘন্টা অথবা হচ্ছে আপনি পোস্টের মাধ্যমে দিয়েছি, রেজিস্ট্রি পোস্ট, সেখান থেকে রিসিভ করার থেকে 2 ঘন্টা। নির্বাচন নিয়ে আলোচনা হলেও অর্থনৈতিক কাঠামোতে কোনো রোডম্যাপ নেই বলে জানালেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। আর বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি উত্তরণের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা বড় বাধা। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। 2026 সালের 24 নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা উত্তোলন করবে বাংলাদেশ। এতে দেশের ব্যবসায়ীরা কতটা প্রস্তুত সেটিই বড় প্রশ্ন। কারণ এলডিসি উত্তোলনের সঙ্গে সঙ্গেই হারাবে আন্তর্জাতিক সংস্থার সহজ ঋণ, হাতছাড়া হবে ডিউটি ফ্রি সুবিধাও। এসব বিষয় মাথায় রেখেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমাদের
সরকারি সংস্থাগুলোর ভিতরে সমন্বয়ের কিছুটা অভাব আছে। আপনি এলডিসি থেকে যখন বের হয়ে যাবেন তখন এই ক্যাশ ইনসেন্টিভটা আপনি আর ডব্লিউটিও রুলস অনুযায়ী প্রোভাইড করতে পারবেন না। আমরা তো চাইবই যে ভাই সব দিয়ে দেন, কিন্তু আপনারা আমাদেরকে একটু পথ দেখান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বলেন, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ আর ব্যাংক সুধার সুবিধা বাড়ালে এলডিসি উত্তোলন শতভাগ সম্ভব। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, সঠিক নীতি গ্রহণ করলেই ট্রাম্প ঝড় কিংবা যুদ্ধ কোনো কিছুই এলডিসির উত্তোলন আটকাতে পারবে না। ট্রাম্পের ঝড়, এই ঝড়, সেই ঝড় উঠেছে, ইউক্রেনের যুদ্ধের ঝড় উঠেছে, ঝড়টা পড়েছে, ঠিক আছে আমি এটা ম্যানেজ করতে পারবো, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ফুয়েল শেষ। রাইট এনভায়রনমেন্ট, পার্টিকুলারলি আমরা ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস সুবিধাটা ঠিকমতো পাই, ব্যাংকিংটা ফ্যাসিলিটি ঠিকমতো করা যায়, এবং আমাদের পলিসি সাপোর্ট ইন এ সেন্স যে ক্যাশ ইনসেন্টিভ আসলে বিগ ডিল না। দেশের বাস্তবতায় এলডিসি উত্তোলন নিয়ে চিন্তিত প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ঢাকায় আন্দোলনের কারণে 50 লাখ মানুষ হারাচ্ছেন তাদের একদিনের উপার্জন। অবরোধ করি, প্রোটেস্ট করি, রাস্তা বন্ধ করে দিই, এটাতে যে কত ড্যামেজ হয়, এই মূল্যবোধ যেটা বলছিলাম, সময়ের একটা মূল্যবোধ, সেটা আমাদের মধ্যে সেরকম ভাবে নাই। তখন এটা যেই ক্ষতিটা হয় ইন কোয়ান্টিফায়েবল টার্মস, এটা হলো 50 লাখ মানুষের একদিনের ইনকাম। রাজনীতিকে ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার মূল্যবোধ জাগ্রত করা সহ আরএমজি খাতের সমস্যা উত্তরণে প্রয়োজনে ভিয়েতনামের কৌশল অনুসরণ করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। রাজনীতির ঊর্ধ্বে উঠে as in the national interest, আমরা যদি once and for all, if we cannot deal with them. মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সিন্ডিকেটের লুটপাটে দেশের পুঁজিবাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আবার বিচারহীনতার সংস্কৃতিতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে বাজার। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। বিনিয়োগে আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত জরুরি বলে মত দেন রাজনৈতিক নেতারা। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। রাজনৈতিক প্রভাবশালীদের কারসাজিতে 1996 সালে দেশের পুঁজিবাজার থেকে লুটে নেওয়া হয় 20,000 কোটি টাকা। একই কায়দায় 2011 সালে লোপাট করা হয় আরও 19,000 কোটি টাকা। 2 দফায় পুঁজিবাজার লুটের সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। অথচ অবাক করার বিষয় হচ্ছে, এত বড় লুটপাটে জড়িত প্রভাবশালীদের বিচারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এরপর বিচারহীনতার সংস্কৃতিতে ক্রমেই পিছিয়ে পড়ে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এটাকে প্রভাবিত করেছে, কোনো শাস্তি হয়নি। সুশাসন নিশ্চিতের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ বিশ্লেষকরা। বিনিয়োগকারীদের যে পেইন, সেটাকে সবচেয়ে কম রেখে আমরা কিভাবে সুশাসনটাকে ফিরিয়ে আনব। প্রথম ফেইলিয়ার হয়েছে পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। নতুন সরকার গঠনের পর সরকারি ও বিরোধী দল মিলে অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতা বন্ধ করতে হবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। অবৈধ সম্পদ অর্জনের তা রোধ করতে পারি। বাংলাদেশের 8 লক্ষ কোটি টাকার বাজেট, ইট ওয়াজ মোর দেন 25% টাকা ড্রেনেজে চলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এই অর্থনীতির সাথে, বাংলাদেশের অর্থনীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, টেকসই পুঁজিবাজার বিনির্মাণে রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছার বিকল্প নেই। মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিতেছে। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটাকে সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। স্বাধীন পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব হলে $100 ট্রিলিয়ন বিনিয়োগ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে যদি আমরা যদি 100 বিলিয়ন যদি এই মোড়টা আনতে পারি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিনা তদন্তে 8 দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি বিধান রেখে সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ের একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, আইনটি সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। আইনটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি। এই আইন যদি পাস হয় তাহলে একজন কর্মচারী সে বিনা নোটিশে
চাকরি থেকে সে চিরতরে বিদায় গ্রহণ করতে হবে। সংবিধানের 135 অনুচ্ছেদের 2 অনুচ্ছেদের সরাসরি এই আইনের বিরোধিতা করে এবং সে সংবিধানের 135 নং অনুচ্ছেদের খ অনুচ্ছেদের সাথে সরাসরি এই অধ্যাদেশ সাংঘর্ষিক, যে আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। কাস্টম হাউস, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ দাবিতে 6ষ্ঠ দিনের মতো নানা কর্মসূচি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যে অধ্যাদেশ মধ্যরাতে জারি হয়েছে সেই অধ্যাদেশ আমরা প্রত্যাখ্যান করছি এবং এই অধ্যাদেশ বাতিল করার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। প্রথমত আমাদের যে অধ্যাদেশটি আমাদেরকে পাশ কাটিয়ে করা হয়েছে রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ, এটা কোনো রকম শ্যাডো অফ ডাউট ছাড়া বাতিল করতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি আমাদের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছি আমরা, উনি রেভিনিউ ডিপার্টমেন্টকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে এবং আমাদের পালস বুঝতে উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কয়েকজন উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দেশের অস্থিরতার পেছনে আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলটির দোসরদের বহাল রেখে কোনো দিনই সংস্কার সম্ভব নয়। রাজধানীর পল্লবীতে দলের যৌথ সভায় এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 28 মের তারুণ্য সমাবেশ সফল করতে পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে যৌথ সভা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন দলের অঙ্গ সহযোগী সংগঠন এবং মহানগরীর নেতারা। ঢাকা তারুণ্য সমাবেশে মানুষের ঢল নামবে আশা জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান। আমরা চাই ইউনুস সাহেব থাকুক, সে থেকে একটা সুন্দর নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে চলে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিশ্বাস করি ইউনুস সাহেব যদি এই কাজগুলি করে আমাদের বিএনপি ও ইউনুস সাহেবকে সমর্থন করবে। আর আহ্বায়ক আমিনুল হক বলেন, 3.5 কোটি তরুণ ভোটার রয়েছে যারা শেখ হাসিনার শাসনামলে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন ঘিরে তাদের চিন্তা ভাবনাকে মূল্যায়ন করতে হবে। তরুণদের ভিতরে যে আগ্রহ, যে চিন্তা, তাদের যে নতুন চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশকে গড়ার যে স্বপ্ন তারা দেখছে, তাদের সেই স্বপ্নের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসরদের রেখে সংস্কার সম্ভব নয় জানিয়ে আমিনুল হক অভিযোগ করেন, কিছু উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। উপদেষ্টাদের ভিতরে যারা রয়েছে ক্ষমতার মোহে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দোসররা বসে আছে, তাদেরকে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করতে চায়। এই ষড়যন্ত্রকারীদের রেখে কি কখনো সংস্কার করা সম্ভব? কখনোই সম্ভব না। দেশ স্থিতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা আমিনুল হক। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠুভাবে এদেশের জনগণের ভাষা বুঝে যদি নির্বাচন না দেয়, তাহলে আমাদের আবারও রাজপথে নামতে হবে। প্রিয় নেতৃবৃন্দ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনে 780 জন বন্দীকে মুক্তি দিল রাশিয়া ইউক্রেন। 3.5 বছরের যুদ্ধের ইতিহাসে যা সর্বোচ্চ। এদিকে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 76 ফিলিস্তিনির। এদিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় 3.5 বছর ধরে যুদ্ধ চলছে। এ সময়ের মধ্যে কয়েক হাজার সামরিক ও বেসামরিক মানুষকে বন্দী বানিয়েছে দুদেশ। যুদ্ধবিরতি নিয়ে আলাপ চলাকালীন বেশ কিছু যুদ্ধবন্দীকে মুক্তি দেয় দেশ দুটি। তবে শুক্রবার এ যাবৎকালের সর্বোচ্চ বন্দীকে মুক্তি দিল তারা।
উভয় দেশই 390 জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। এর মধ্যে 270 জন সেনা ও 120 জন বেসামরিক বন্দী। এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে হওয়া চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময় করেছে দুই দেশ। বৈঠকে 500 জন করে মোট 1000 যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। রোববারের মধ্যে বাকি 220 জনকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে দুই দেশের কর্মকর্তারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় আরও 76 ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে 50 জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ হামলায় আহত হয়েছে আরও 185 জন। 18 মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 53,800। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এ সংঘাত সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেয়া হচ্ছে। সংস্থাটির তথ্যমতে গাজার উত্তরে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার রেশ রয়ে গেছে। উভয় দেশ নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা পাল্টাপাল্টি বাড়িয়েছে। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আদেশ সাময়িক স্থগিত করেছে মার্কিন আদালত। এর আগে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর, ক্রিকেট। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। মনসুর আলী খানের পর তিনি হচ্ছেন ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। 20 জুন থেকে ইংল্যান্ড শুরু হতে যাওয়া 5 ম্যাচ টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন 25 বছর বয়সী এই ব্যাটার। ঋষভ পন্থকে সহ অধিনায়ক করে ঘোষিত 18 সদস্যের দলের 7 বছর পর ফিরছেন কারুন নায়ার। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদীপ সিং। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামিরের। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পদত্যাগ করছেন না প্রফেসর ইউনূস। একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা। সন্ধ্যায় বিএনপি জামাতের সঙ্গে যমুনায় বৈঠক। সরকার চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। জাতি সংকটে পড়লে কেউই দায় এড়াতে পারবে না মন্তব্য জামাতে। আরেকটি 1-11 আশঙ্কা করছে এনসিপি। গণহত্যার বিচার সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি। এবং রাজনৈতিক সিন্ডিকেটের লুটপাটে ধ্বংসের দ্বার প্রান্তে পুঁজিবাজার। মত বিশিষ্টজনদের বিনিয়োগে আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিতের তাগিদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।